বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমার আরেকটি জরুরি প্রোগ্রাম থাকায় আমি প্রোগ্রামের মাঝখানে বক্তব্য রেখে আমাকে চলে যেতে হচ্ছে। আশা করি এই প্রোগ্রাম পরবর্তীতে চলবে এবং আপনারা অংশগ্রহণ করবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স, যাদের আয়োজনে আজকে শাপলা গণহত্যার বিচারের দাবিতে আজকের এই আলোচনা সভা এবং তথ্যচিত্র প্রদর্শনী, এবং যারা আজকের এই আয়োজনে অতিথি হিসেবে এসেছেন, বক্তব্য রাখছেন বা রাখবেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে যে তথ্যচিত্রটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এটার পরে আমরা সবাই একটু আবেগ আক্রান্ত হয়ে গিয়েছি। আমার বক্তব্য আমি ঠিক সাজিয়ে এসেছিলাম অন্যভাবে, এখন সেটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। যখন এই ঘটনাটা ঘটে 2013 সালে, আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। যেহেতু আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমি তখন স্কুলে পড়ি, এবং ঢাকা শহরে তখন একটি থমথমে রাত, সেই রাত 5ই মের রাত। আমরা বাসায় বসে টেলিভিশনে দেখতেছিলাম যে সেখানে সব লাইট নিভিয়ে দিয়েছে, আক্রমণ হবে, পুলিশ প্রস্তুতি নিচ্ছে। তবে হঠাৎ করে দেখলাম দিগন্ত টিভি বন্ধ হয়ে গেল, ইসলামিক টিভি বন্ধ হয়ে গেল, এবং সেই রাতে আমরা এরপর অনেক কিছু ভাষাভাষী শুনতে পারলাম, কিন্তু আমরা আসল তথ্য জানতে পারি না। কিন্তু শুনতে পেরেছি, পরবর্তীতে নিশ্চিত হয়েছি সেই রাতে কি মর্মান্তিক ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গিয়েছিল। শাপলার এই গণহত্যা, শাপলার এই হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় একটা ক্ষত তৈরি করে গিয়েছে। যদি শাপলা গণহত্যাকে সেই সময় আমরা ঠেকিয়ে দিতে পারতাম, সেই সময় যদি যারা এটার জন্য দায়ী, সরকার, রাষ্ট্রযন্ত্র এবং বিভিন্ন রাজনৈতিক এলিমেন্ট, তাদেরকে যদি বিচারের আওতায় আমরা আনতে পারতাম, তার বিরুদ্ধে যদি সামগ্রিকভাবে সমাজের এবং রাজনীতির সকল পক্ষ আমরা দাঁড়াতে পারতাম, তাহলে কিন্তু জুলাই গণহত্যা হতো না। শাপলা গণহত্যাকে কোনো না কোনোভাবে তো বৈধতা দেওয়া হয়েছে, তার প্রেক্ষাপট তৈরি করতে অনেকেই ভূমিকা রেখেছে। ফলে সেই সময় সরকারকে জবাবদিহিতা করতে পারা যায় নাই বলে সরকার জুলাইতে আরেকটা গণহত্যা করার সুযোগ পেয়েছে, সাহস পেয়েছে। শাপলা হত্যাকাণ্ডের অনেকগুলো ডাইমেনশন আছে, অনেকগুলা মাত্রা আছে। তবে একটা কথা বলে রাখা ভালো, আজকে যে আমরা দাবি এখান থেকে উঠাচ্ছি যে 1 যুগ চলে গিয়েছে বিচারহীনতার, আমরা আজকে এসে জুলাই পরবর্তী বাংলাদেশে এসে আমরা এটা বিচারের দাবি জানাচ্ছি। এটা কিন্তু ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের দাবি না, এটা এনসিপির দাবি, এটা বাংলাদেশের জনগণের দাবি। আমরা জানি 13 সালের প্রেক্ষাপটটা, যে 2013 সালে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে একটা আন্দোলন শুরু হলো, এবং শেখ হাসিনা সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সে আন্দোলন উস্কানি দেওয়া হলো বিরোধী দলকে, বিরোধী মতকে দমন পীড়নের জন্য। জামাত ইসলামী নেতাদেরকে সে সময় হত্যাকাণ্ড করার একটা প্ল্যাটফর্ম হিসেবে একটা স্টেজ করা হলো শাহবাগের আন্দোলন, এবং সেই আন্দোলনে ইসলাম বিদ্বেষকে প্রশ্রয় দেওয়া হলো। খুব স্বাভাবিকভাবে এদেশের ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, তার ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কথা বলা হবে, কটূক্তি করা হবে, তারা তার বিরুদ্ধে দাঁড়াবে। এবং আপনারা তথ্যচিত্র দেখবেন, হেফাজত সেই সময় অনেকবার বলেছে যে যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কিন্তু তাদের কোনো ইস্যু ছিল না। তাদের ইস্যুটা যে এখানে ইসলামের বিরুদ্ধে যারা কটূক্তি করে, তারা এইখানে এই আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছে এবং ইসলাম বিরোধী নানান ধরনের বক্তব্য সেখান থেকে আসছে, এবং তারা তাদের একটা দাবি দেওয়া নিয়ে নাগরিক অধিকারের জায়গা থেকে তারা ঢাকা শহরে এসেছিল সমাবেশ করতে। আপনি 13 দফা সমর্থন করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু সমাজের কোনো অংশ যদি তার মত প্রকাশের অধিকার, তার একটা দাবি দেওয়া পেশ করতে চায়, রাষ্ট্রে তার অধিকার আছে। আপনি 13 দফার সমর্থন করেন কিংবা করেন না, কিন্তু আপনি কখনোই তাদের উপর হত্যাকাণ্ডকে, তাদের উপর দমন পীড়নকে আপনি সমর্থন করতে পারেন না একটা রাষ্ট্রে। নিরস্ত্র, নিরপরাধ ঘুমন্ত মানুষের উপরে, প্রতিবাদকারীদের উপরে
দমন পীড়ন চালানো, গুলি চালানো আন্তর্জাতিক আইন, যে কোনো আইন অনুযায়ী এটা মানবতা বিরোধী। এবং আমরা দেখেছি সেই মানবতা বিরোধী অপরাধের পরে, হত্যাকাণ্ডের পরও সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা কিরকম নির্লজ্জ মিথ্যাচার করেছিল, এবং সেই সময় পত্রিকাগুলো কি ধরনের রিপোর্ট করেছিল আমরা কেউ কিন্তু ভুলে যাইনি। সেই ডকুমেন্ট এখনো আছে। হেফাজতের তাণ্ডব বলে প্রচার করা হয়েছে, যারা ভিকটিম তাদেরকে অপরাধী হিসেবে প্রচার করা হয়েছিল, তাদেরকে সন্ত্রাসী হিসেবে প্রচার করা হয়েছিল। এবং এটাও আসলে 13 সালে হুট করে হয়েছে এরকম না। বাংলাদেশে ওয়ার অন টেরর প্রজেক্টের সময় থেকেই এই দেশের দাড়ি টুপি মাদ্রাসা আলেম ওলামাকেই এক ধরনের জঙ্গি হিসেবে চিত্রিত করার প্রবণতা আমাদের মিডিয়া সহ নানান জায়গায় আমরা দেখেছি। এবং দক্ষিণ এশিয়ায় এর সাথে আরো যুক্ত হয়েছে হিন্দুত্ববাদ। ফলে আমাদের স্বাভাবিকভাবে সাধারণ মুসলমান অনেকেই দাঁড়িয়ে রাখেন, অনেকেই রাখেন না। আমাদের আলেম ওলামা মাদ্রাসা ছাত্র তাদেরকে আদারাইজ করে ফেলা, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা, যেন বা তারা সমাজের ভিতরে অন্য একটা সেগমেন্টের লোক, কিন্তু তারা তো আমাদের সমাজেরই অংশ, আমাদের ভাই বন্ধু, আমাদের আত্মীয় স্বজনরাই তো মাদ্রাসায় পড়ে। আমরা কেউ স্কুল কলেজে পড়েছি, আমার ভাই বোনেরা কেউ মাদ্রাসায় পড়েছি। ফলে এই যে তাদেরকে আলাদা করে দেওয়ার একটা রাজনীতি, সমাজকে বিভাজিত করে দেওয়া হয়েছে এই রাজনীতির মাধ্যমে। এটার একটা রূপ আমরা দেখেছি 13 সালে শাপলা এবং শাহবাগের মধ্যে দিয়ে। এবং এর ফায়দা নেওয়ার চেষ্টা করেছে সেই সময় ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার। আমি আরেকটা কথা বলতে চাই যে আমার ব্যক্তিগত মত হচ্ছে রাজনৈতিক লড়াই এর দায়িত্ব আসলে রাজনৈতিক দলগুলোর। সেই সময় শাপলা এক ভাই বলেছেন যে বিএনপি তাদের সাথে ছিলেন, হেফাজতের সাথে ছিলেন, অবশ্যই সাথে ছিলেন, সাথে ছিল বিএনপি, কিন্তু বিএনপির ভূমিকা আসলে কিরকম ছিল এটা আসলে এই সময়ে এসে এটা বিশ্লেষণের দাবি রাখে। দেশের জনগণের একটা বড় অংশ যখন বিপদগ্রস্ত, এরকম একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল সেই আন্দোলনে নেতৃত্ব নেওয়া, আরো বোল্ড ভূমিকা রাখা। আমরা বিভিন্ন সময় দেখি মাদ্রাসার ছাত্রদের, আলেম ওলামাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। এই যে মৃত্যুর মুখে, গুলির মুখে ঢাকা শহরে এনে মাদ্রাসার ছাত্রদেরকে ফেলে দেওয়া হলো, এর দায় কি বাংলাদেশের সেই সময় সকল রাজনৈতিক দল নেবে না? অবশ্যই আমি মনে করি নেওয়া উচিত। অবশ্যই ফ্যাসিস্ট সরকার, তার যৌথ বাহিনী, তার পুলিশ বাহিনীর এটার দায়। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলার যদি আরো রাজনৈতিক ভূমিকা থাকতো, সক্রিয় ভূমিকা থাকতো, তাহলে হয়তো এই ধরনের হত্যাকাণ্ড আমরা এড়াতে পারতাম। ফলে আমরা চাই না যে আমাদের আলেম ওলামা, আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করা হোক, ক্ষমতার হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করুক, এবং তাদেরকে সমাজে অপরায়ণ করে রাখা হোক, সমাজে আদার করে রাখা হোক। তারা এই সমাজেরই অংশ, তাদেরও নাগরিক অধিকার আছে, তাদেরও দাবি দেওয়া থাকলে তারা সেটা প্রকাশ করবে, সরকার সেটা বিবেচনা করবে, সরকার তাদের সাথে ডায়ালগ করবে যে সেই দাবি কতটুকু তারা মানবে, কতটুকু মানবে না। আমাদের মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা তাদেরকে যে ভিন্নভাবে জঙ্গি হিসেবে চিত্রিত করা, এই প্রবণতা থেকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের শিক্ষিত সমাজ, রাজনৈতিক দল, আমাদের সবাইকেই বের হতে হবে। এবং আমি সংসদের শেষ বক্তব্য বলেছি, এই দেশের জঙ্গিবাদের উপাদান থাকতে পারে, জঙ্গি প্রবণতা যদি থাকে সেটাকে সঠিকভাবে চিহ্নিত করে সেটাকে আইনের ভিত্তিতে সমাধান করা উচিত। কিন্তু ঢালাওভাবে মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি হিসেবে চিত্রিত করা, দাড়ি টুপি থাকলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হলে শিবির বলে নির্যাতন করা, এইটা কিন্তু আমরা কোনোভাবেই আর অ্যালাউ করব না। এবং এই রাজনীতি শেখ হাসিনা সরকার করেছিল, এই রাজনীতি যাতে এই সরকার না করে, আমরা সরকারের প্রতি সেই আহ্বান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের জন্য, প্রোগ্রামের জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের আজকের এখান থেকে বক্তব্যটা খুবই সুস্পষ্ট যে এখানে একটা মানবতা বিরোধী অপরাধ হয়েছিল 2013 সালে, এবং আমরা এখনো দেখি বিভিন্নভাবে ইনিয়ে বলার চেষ্টা করা হয় বিভিন্ন জায়গা থেকে যে মানবতা বিরোধী হত্যাকাণ্ড হয়নি, তেমন কেউ আসলে মারা যায়নি। এবং সরকারের উচিত একটা সুস্পষ্ট একটা তদন্ত রিপোর্ট প্রকাশ করা যে আসলে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, সেই পরিবারগুলোর এখন কি অবস্থা, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, এবং ভবিষ্যতের জন্য আমাদের নতুন প্রজন্মকে সচেতন করতে হবে আমাদেরকে
যাতে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের যে সমাজে বিভাজন হয়ে যাওয়া, সেটা যাতে আর না হয়। এবং আমাদের যে ধর্মপ্রাণ মুসলমান, আমাদের আলেম ওলামা, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। তাদের এই দেশের রাজনীতি, এই দেশের ইতিহাসে তাদের ব্যাপক ভূমিকা আছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং 2024-এর গণ অভ্যুত্থানে আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের ব্যাপক ভূমিকা রয়েছে। এদেশের যত গণ আন্দোলন হয়েছে, জাতীয় আন্দোলন হয়েছে, মুক্তির লড়াই হয়েছে, এদেশের আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের ভূমিকা রয়েছে। সেই ভূমিকাকে আমাদের জাতীয় ইতিহাসে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, স্বীকৃতি দিতে হবে। আমরা জাতীয় নাগরিক পার্টি সেই স্বীকৃতি দেই, সেই লড়াইকে, সেই তাদের ইতিহাসকে আমরা ধারণ করি, আমরা আমাদের দেশের জাতীয় ইতিহাসের অংশ মনে করি। এবং আমরা মনে করি যে আমাদের জাতীয় পর্যায়েও আলেম ওলামাদের কথা বলা উচিত, ভূমিকা রাখা উচিত, তাদের মেইন স্ট্রিমে আসা উচিত, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা উচিত, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, সমাজ এবং নাগরিক অধিকার নিয়ে। এবং লেলিন ভাই বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী হত্যাকাণ্ড, এটা সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে এই অবস্থানটা জানাতে হবে, আমাদের কথা বলতে হবে। এবং আমরা অন্তর্বর্তী সরকারের সময় সেটা বলেছি, এবং এই সরকারের সময় আমরা বলছি যে সকল মানবতা বিরোধী, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা হয়েছে, এবং বিগত সরকারের সময়, বিগত সরকার বলতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যেই গণহত্যাগুলো হয়েছে, মানবতা বিরোধী হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, সবকিছুর বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের। আরেকটি বিষয় বন্ধুগণ, আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। এবং আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণ একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। এবং বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের এবং এই দেশের জনগণের। যদি সরকার ব্যর্থ হয়, জনগণ সেই দায়িত্ব কিন্তু নিজ হাতে তুলে নেবে এবং বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব